গত বছরের প্রশ্নে আমাদের যে প্রশ্নটা থাকছে এটা হচ্ছে, আমি প্রথমেই আপনাদের ডাউটটা ক্লিয়ার করি। এটা হচ্ছে পেপার 2 এর কোয়েশ্চেন পেপার। তো পেপার 2, পেপার 1, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন আপনাদের সিলেবাস কিন্তু সমান রয়েছে। পেপার 2 এর প্রশ্নগুলা কিন্তু পেপার 1 এ রিপিট আসে, আবার পেপার 1 এর গুলা কিন্তু পেপার 2 তেও রিপিট আসে, একদম সেম প্রশ্ন আসে। তাই যদি যদি আপনার বাংলা সাবজেক্ট থেকে থাকে সিটেট পরীক্ষায়, তাহলে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। তো বুঝতে পারবেন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কি কি প্রশ্ন এসেছিল, প্রত্যেকটা এক এক করে আমরা একদম প্যাসেজ, কবিতা, তারপর প্যাডাগজি, প্রত্যেকটা আমরা এক এক করে খুঁজে খুঁজে আনসার বের করে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে কি করে আনসারগুলো বের করতে হয় এবং কি করে কারেক্ট আনসারগুলো করতে হয়। সঙ্গে আমরা কিছুটা প্যাডাগজির ক্ষেত্রে কিছুটা ট্রিক আমরা আপনাদের দিয়ে যাব। তো এই যে পেপারটা আমাদের সম্মুখে রয়েছে, একটা হচ্ছে আমাদের জানুয়ারি 2024। তো জানুয়ারি 2024-এ আমাদের যে সিটেট পরীক্ষা হয়েছিল তার পেপার 2 এর প্রশ্নপত্র আজকে আমরা সলভ করতে চলেছি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্ন। পরবর্তী সময় আমরা ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে আসবো এবং বাকি যে প্রশ্নপত্র আমরা প্রত্যেক দিন কিন্তু একটা সেট করে কভার করছি, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন রাত 9টায়, ইয়েস স্যার, প্রত্যেকদিন রাত 9টায় আমরা বাংলা বিগত বছরের প্রশ্ন সলভ করতে চলেছি। প্রত্যেক দিন আমরা একটা সেট আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। যতদিন আছে ততদিন পর্যন্ত হয়তো আমরা টাইম 2 টাইম করব, না হলে প্রত্যেকদিন রাত 9টায় আমরা একটা ক্লাস আপনারা পাবেন, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের ক্লাস। ক্লিয়ার? তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকের প্রশ্নপত্রে। তো আজকের প্রশ্নপত্রে প্রথমেই আমরা পাবো একটা প্যাসেজ। ইয়েস, একটা বহুত বড় একটা প্যাসেজ আমরা পেলাম, অনেক বড় বিশাল। তো এই প্যাসেজটা কি এবার আমরা সলভ করব ভাই। প্রথমেই আমি চলে যাই, আমি প্যাসেজ যখন সলভ করব তখন আমি প্যাসেজ ডাইরেক্ট পড়তে যাব না, অনেক সময় চলে যাবে আমার। প্রথমেই চলে যাই প্রশ্নয়। প্রথম প্রশ্ন দেখে দেখে আমি আনসারে যাব, ঠিক আছে? প্রথমেই ট্রিক হচ্ছে, প্রথমে আমরা কি করব না, প্যাসেজটাকে পড়ব না। প্যাসেজ সলভ করার নাম্বার 1 ট্রিক, প্রথমে আমি প্যাসেজটাকে পড়তে যাব না। পড়লে ভালো হবে, ডোন্ট ওয়ারি, ভালো হবে না তেমন কথা বলছি না, পড়লে খুব ভালো, কিন্তু আপনি সময় দিয়ে পারবেন না, আপনার টাইম ম্যানেজমেন্ট হবে না। যদি প্যাসেজ পড়তে লাগেন তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা যাই কোয়েশ্চনে, ডাইরেক্ট কোয়েশ্চন টু প্যাসেজে যাব। পর্বদিনে গঙ্গা স্নান করিতেন এবং ভোরবেলায় বিছানায় বসে কি জানি কি নাম বা মন্ত্র জপ করিতেন, বাক্যটি সাধু ভাষায় রূপান্তর করলে কি হবে? তো এই প্রশ্নটা আমরা প্যাসেজে যদি সারা দিন রাত 24 ঘন্টা যদি প্যাসেজে খুঁজি তাহলে পাবো না। তার কারণ কি স্যার? তার কারণ হচ্ছে বাংলা ব্যাকরণের যেগুলা প্রশ্ন আসবে, বাংলা গ্রামারের যেগুলা প্রশ্ন আছে, এগুলা কিন্তু আমরা প্যাসেজে কখনো পাবো না। গ্রামারগুলো আমাদের নিজস্ব যে গ্রামারগত যে জ্ঞান আছে, ব্যাকরণিক যে জ্ঞান আমাদের মধ্যে রয়েছে, আমরা যে এতদিন কনসেপ্টগুলো পড়েছি, তো এই কনসেপ্টগুলো থেকে কিন্তু আমাদের এই আনসারগুলো করতে হবে। তো এখানে দেখি আমরা 91 এর কারেক্ট আনসার কি হবে। এখানে আমরা জেনারেলি আমরা জানি সাধু ভাষা, চলিত ভাষার ক্ষেত্রে প্রথমত ক্রিয়াপদের পরিবর্তন হয়। তো প্রথমত আমরা ক্রিয়াপদগুলো দেখি। এখানে হচ্ছে করতেন, তো যেহেতু প্রশ্নে করতেন আছে, তার মানে উত্তরে এটা করতেন, এটা কিন্তু হবে না। উত্তরে 2 নম্বরে করতেন আছে মানে এটা হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে বসে, একটু আমরা ট্রিকে সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে বসে, তার মানে অপশন নাম্বার 4 এ দেওয়া আছে, এখানে দেখুন বসে, তার মানে বসে থেকে তো বসে হবে না, এটা বসিয়া হবে। তো 2 নম্বর এবং 4 নম্বর আমরা কাটা গেল। এখানে হচ্ছে করতেন, দেখো আমি কিচ্ছু জানি না কিন্তু সাধু ভাষা চলিত ভাষা থেকে কি করে আনসার, সাধু ভাষা কি চলিত ভাষা কোনো কিচ্ছু জানি না, আমি ডাইরেক্ট সলভ করছি। এখানে করতেন, তার মানে প্রশ্নে করতেন আছে, তার মানে উত্তরে করতেন হবে না। তো করতেন হবে না মানে অপশন নাম্বার 2 ক্যান্সেল। ক্লিয়ার স্যার? এখানে আরেকটা ক্রিয়াপদ পেয়েছি বসে, তার মানে বসে যখন প্রশ্ন আছে উত্তরে কিন্তু বসে হবে না, উত্তরে বসেটা হবে না, তার মানে অপশন নাম্বার 4টাও কাটা। এখানে করতেন, এখানে করতেন, তো করতেন অপশন নাম্বার 3 তে দেওয়া আছে করতেন, তো এই অপশন নাম্বার 3টাও কিন্তু হলো না। দেখুন অটোমেটিকলি 3টা অপশন কেটে গেল। আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। পর্বদিনে গঙ্গা স্নান করিতেন আর ভোরবেলায় বিছানায় বসিয়া কি জানি কি নাম বা মন্ত্র জপ করিতেন। এইভাবে যদি আমরা সাধু চলিত ভাষাগুলো সলভ করি তাহলে 100% গ্যারেন্টি আপনার ভুল হবে না এবং আপনি ডাউট থাকবে না আপনার। ক্লিয়ার স্যার? জীবনের শেষ প্রান্তে জীবনের শেষ প্রান্তে এসে তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন কেন? তো এই প্রশ্নটা সলভ করতে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের প্যাসেজে যেতে হবে। ক্লিয়ার স্যার?
আমরা অপশনগুলো একবার দেখি। কি বলেছে জীবনের, প্রশ্নটা খুব ভালো করে, প্রশ্নের কিওয়ার্ডগুলো ভালো করে দেখব। আমি বুঝাচ্ছি তাই একটু সময় লাগবে এবং ক্লাসটা দীর্ঘ হবে। আমি বারবার বলি প্রত্যেকটা ক্লাস, আমার ক্লাস কিন্তু দীর্ঘ হয়, কারণ আমি একদম ডিপলি অ্যানালাইজ করি আপনাদের সঙ্গে। এবার ঝুট করে 91 এর আনসার 1, 92 আনসার 2, 93 আনসার 3, এই ধরনের আমার কোনো অভ্যাস নেই এবং আমি এই ধরনের কোনো কাজ করি না। একটাই ক্লাস করব, কিন্তু আপনাদেরকে ভালো করে একটু ডিপলি বুঝে বা বুঝাবার চেষ্টা করব। এতে সময় যাক, আমরা বুঝতে গেলে কিছু সময় দিতে হবে ভাই। তো দেখি কোয়েশ্চেন নাম্বার 92, প্রশ্নটা একটু ডিপলি আগে পড়ি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন কেন? তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করলেন কেন করলেন? অপশনগুলো দেখি। তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন, গঙ্গা তীরবর্তী শহরে জীবনের শেষ দিনগুলো কাটাবেন তার জন্য, ধার্মিক স্ত্রী এবং পুত্রবধূর কথা অমান্য করতে না পেরে প্রতিদিন গঙ্গা স্নান করবেন বলে। আচ্ছা, এবার আমরা অপশনে যাই। এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করলেন, এলাহাবাদে তিনি স্থায়ীভাবে বসবাস করলেন, এই ধরনের পয়েন্টটা আমাদের কোথায় আছে আমরা একটু খুঁজবো। যেহেতু আপনাদেরকে আমি কিন্তু আগে খুঁজিনি বা এই প্যাসেজটা, আমি আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু ডাইরেক্ট ভিডিও আমি খোঁজার চেষ্টা করছি। এবারে ভিডিও কোনো কাটকুট হবে না, ডাইরেক্ট আমি আপনাদের সামনে আমি এবার খোঁজার চেষ্টা করব। তিনি তার জীবনের শেষ ভাগ তিনি কাটাতে চাইছিলেন, তো তিনি কেন কাটাতে চাইছিলেন এলাহাবাদে? তো এলাহাবাদ তিনি জীবনের শেষ ভাগ তিনি কোথায় রয়েছে আমরা একটু খুঁজাই। এলাহাবাদ কেন, হয়তো হইচই, বাবাজান সরকারি চাকরি রেখেছিলেন। এবারে কোথায় আছে আমরা পাচ্ছি না। এই তার জীবন, এই তার জীবন দেখুন, এই তার জীবন, এই জীবন পেয়েছি, তার মানে এখাও কোথাও না কোথাও হবে। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে মধ্য ভারতে, জব্বলপুর, ঝাঁসি, নাগপুর। এর মধ্যে তিনি কাজকর্ম, এর মধ্যে তার কাজকর্ম হয়েছে বেশিরভাগ। ছেলেরা ছড়িয়ে আছে ওইদিকে ওইদিকে, মেয়েটা আছে পুনায়। সুতরাং অনেক ভেবেচিন্তে তিনি এলাহাবাদে বাড়ি স্থির করলেন। রাইট, অনেক ভেবেচিন্তে তিনি এলাহাবাদে বাড়ি তৈরি করেছিলেন। আমরা আনসারের পথে যাচ্ছি কিন্তু ভাই। জব্বলপুরে বসবাস করবার জন্য সকলে বলেছিল, কিন্তু তিনি রাজি হননি। কারণ কি? চিরকালের কর্মক্ষেত্রে বিশ্রাম হবেন না, তাছাড়া অগঙ্গার দেশে তিনি মরতে চাই না, গঙ্গার কাছে থাকতে চাই। তিনি যে দেশে গঙ্গা আছে সেই গঙ্গার দেশে তিনি থাকতে চান, গঙ্গা ছাড়া তিনি মরতে চান না। এই অপশনটা কোথায়? এখানে স্নান করার কথা কিন্তু বলা হয় নাই, এখানে বলা হয়েছে যে গঙ্গা তীরবর্তী শহরে জীবনের দিনগুলি তিনি কাটাবেন। এখানে গঙ্গা স্থান শব্দটা কিন্তু আমরা পাইনি। তিনি বলেছিলেন যে গঙ্গাকে ছাড়া আমি থাকতে পারবো না, গঙ্গা তীরবর্তী স্থানে আমি আমার শেষ জীবনটা কাটাতে চাই। তাই কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন নাম্বার 2। এবার কোয়েশ্চেন নাম্বার 93 কি বলেছে দেখি। প্রশ্নগুলো এই ধরনের আপনাদের একটু আসবে, একটু দেখে নেব। নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি ঘটনাক্রম অনুযায়ী সাজালে সঠিক ক্রমটি হবে। অর্থাৎ এখানে 4টা লাইন আছে, এই 4টা লাইন প্যাসেজের যদি আমরা সিকোয়েন্সে যাই, তো কোন লাইনটা প্রথমে হবে, কোন লাইনটা তারপরে হবে, কোন লাইনটা তারপরে হবে, কোন লাইনটা একদম শেষে হবে, এইভাবে অ্যাকর্ডিং টু প্যাসেজ আমাদের সিকোয়েন্স করতে হবে। এবার আমরা হয়তো শেষেরটা মিলাবো নতুবা প্রথমটা মিলাবো। সবগুলা মিলালে সময় নষ্ট হবে স্যার, সবগুলা মিলালে সময় নষ্ট হবে। আমরা হয়তো শেষেরটা মিলাবো কিন্তু প্রথমটা মিলাবো। এবার দেখি শেষে এখানে দুটোটাই কিন্তু ঘ, তার মানে শেষেরটা মিলালে আবার কাজ আসবে না, কারণ শেষের দুটোই তো সেম। তার মানে দুটোই অপশন হতে পারে, 2 অথবা 4 হতে পারে, শেষেরটা মিলালে কাজ হবে না। এখানে শেষেও দেখুন 2টা ক ক, তার মানে আমাদের ঝামেলা বাড়বে। আমরা কি করব, গ ঘ ক খ, ইয়েস, প্রথমটা যদি মিলাই তাহলে হয়ে যাবে, প্রথমটা মিলাবো। তার মানে এখানে 4টা লাইন আছে, 4টা লাইনগুলো ভালো মতো পড়ি। অমিয় মাধব এলাহাবাদে বসে সমস্ত ব্যবসা গুটিয়ে নিলেন। অমিয় মাধব মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে তার ব্যবসা চালাতে লাগলেন। অমিয় মাধব রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন। যৌতুকে পাওয়া টাকা দিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। এই 4টা লাইন থেকে কোন লাইনটা আমাদের প্যাসেজের সবের প্রথমে আছে? ক্লিয়ার? আবার বলি, এই যে 4টা লাইন এখানে দেওয়া আছে, এই 4টা লাইন থেকে কোন লাইনটা প্যাসেজের সবের প্রথমে আছে? তো আমরা আবার প্যাসেজে যাই, প্যাসেজে গিয়ে একটু ভালো করে দেখি। প্রথম লাইন, এই যে 4টা লাইন পড়লাম। অমিয় মাধব মৃত্যুতে সমস্ত এলাহাবাদ হইচই, স্বাভাবিক মৃত্যু নয়, ইচ্ছা মৃত্যু, কলিযুগ, পার্থিব দিক, পাবলিসিটি, এই ধরনের কোনো কিছু নেই, কন্ট্রাক্টর। এই দেখুন, রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। আমরা যে 4টা লাইন পড়েছিলাম এর মধ্যে রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন এটা কিন্তু সবের প্রথমে আছে, বাকি লাইনগুলো কিন্তু এখনো পাইনি। তার মানে এটা আমাদের 1 নম্বরে আছে। কিছুদিন রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, এই লাইনটা আমাদের সবের প্রথমে দেওয়া আছে।
তো এখানে দেখি রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন। তার মানে এই যে গ নম্বরটা সবের প্রথমে ছিল, তাই না? তো এই দেখুন গটা সবের প্রথমে আছে, বাকি এখানে গ প্রথমে নাই, গ প্রথমে নাই, গ প্রথমে নাই। তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো মিলানোর দরকার নেই, যদি মিলাই তাহলে অটোমেটিক আমরা পাবো। তারপরে আমাদের যৌতুক আসবে, তারপর এই অপশন নাম্বার খ আসবে, তারপর সবার শেষে ব্যবসা গুটানো হবে। এগুলা মিলিয়ে সময় নষ্ট করব না, ডাইরেক্ট অপশন নাম্বার এইভাবে আপনারা ট্রিকের মাধ্যমে আপনারা সলভ করার চেষ্টা করুন, দেখবেন আপনারা অনেক কিছু আপনারা সময় বাঁচাতে পারবেন। নিম্নে প্রদত্ত কোন বিশেষণটি অমিয় মাধবের চরিত্র বর্ণনায় প্রযোজ্য নয়? নিচে প্রদত্ত কোন বিশেষণটি অমিয় মাধবের চরিত্র বর্ণনায় প্রযোজ্য নয়, এটা আমরা বলতে হবে। অমিয় মাধবের চরিত্র বর্ণনার কথা বলা হয়েছে, তো কোনটা প্রযোজ্য নয়? একরুকা, উদার মনোভাবাপন্ন, ব্যবসায়িক দুর্দৃষ্টি সম্পন্ন, না ধর্ম ভীরু? অমিয় মাধবের চরিত্রের মধ্যে কি নেই? তো অমিয় মাধবের চরিত্র, ইয়েস, এই দেখুন পেয়ে গেছি। অমিয় মাধব চিরদিনই একরুকা ছিলেন, তো একরুকা তো আছে। ধর্মভীরু বলতে যা বুঝায় তিনি তেমন স্বভাবের নয়, তার মানে তিনি ধর্মভীরু নন। একটা লাইন ক্লিয়ার দেখুন ভাই, অমিয় মাধব একরুকা ছিলেন ঠিক আছে, মানা যায়, কিন্তু ধর্মভীরু বলতে যা বোঝায় তিনি কিন্তু তেমন স্বভাবের নন, তার মানে তিনি ধর্মভীরু নয়। তো তার যে চরিত্রের মধ্যে ধর্মভীরুটা নেই, কারেক্ট আনসার হবে ধর্মভীরু। বুঝতে পারছেন, তার চরিত্র বর্ণনায় ধর্মভীরুটা নাই, তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 95, অমিয় মাধব ব্যবসা শুরু করার পিছনে প্রধান কারণ কি ছিল? তিনি যে ব্যবসা শুরু করেছিলেন তার মূল উদ্দেশ্য কি ছিল, যার কারণে তিনি ব্যবসাটা শুরু করেছিলেন? নববধূর প্ররোচনায় তিনি পড়াশোনা ছেড়ে যাওয়া স্থির করলেন। তারপর হচ্ছে পিতার রেখে যাওয়া টাকা তার ইঞ্জিনিয়ারিং কলেজের বেতনের জন্য যথেষ্ট ছিল না। ইঞ্জিনিয়ারিং করে যে স্বল্প বেতনের সরকারি চাকরি পাওয়া যাবে তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তারপর দেখছি পিতার মৃত্যুতে তিনি কপর্দক শূন্য হয়ে পড়েছিলেন। তো ব্যবসা শুরু করার পিছনে তার মূল কারণ কি ছিল, এটা প্যাসেজ আমাদের খুঁজতে হবে। ব্যবসা তিনি কোথা থেকে শুরু করেছিলেন? এটা প্রথম পেজে নাই, সেকেন্ড পেজে দেখতে পাচ্ছি না, কোথায় আছে? আমি আপনাদের সাথে খুঁজছি স্যার, তাই একটু সময় লাগছে, একটু সাথে থাকুন। ঠিক 50 বছর বয়সে কোথায় আছে দেখতে পাচ্ছি না, কোথায় আছে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই কোথাও না কোথাও, তো নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের এখানে থাকবে। ঠিক আছে, তিনি এই দেখুন তিনি ব্যবসা শুরু করলেন, এখানে তিনি ব্যবসা শুরু করলেন। সেকালে রুড়কি পাশ করলে সরকারি চাকরি অভাব হতো না, কিন্তু অতদিন অপেক্ষা করে এত কম আয়ের কথাটা তার ভালো লাগেনি অমিয় মাধবের। তিনি বলেছিলেন যে সরকারি চাকরি করলে বেতন কম মিলবে। অমিয় মাধব বলেছিলেন যে সরকারি চাকরি করলে কি হবে, বেতন কম পাওয়া যাবে, অর্থাৎ আয়টা কম হবে। এই জন্য তিনি পৈতৃক অর্থ সংসারের জন্য রেখে যৌতুকে টাকাটা নিয়ে ব্যবসায় নেমে পড়েছিলেন। তিনি ব্যবসায় কেন নামলেন? কারণ সরকারি চাকরি যখন পাবেন, সরকারি চাকরি অভাব হতো না ঠিক আছে, কিন্তু সরকারি চাকরি পেয়ে এত কম টাকা লাভ করবেন, এত কম আয় করবেন সরকারি চাকরি দিয়ে, এটা তার পোষাবে না, যার জন্য তিনি ব্যবসা করেছিলেন। তো অ্যাজ পার দিস পজিশন আমরা কারেক্ট আনসার অপশনে দেখি কোনটা হবে কারেক্ট আনসার। ইঞ্জিনিয়ারিং করে যে স্বল্প বেতনের সরকারি চাকরি পাবেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে স্যার, নিচের কোন বিবৃতিটি সঠিক? কোয়েশ্চন নাম্বার 96, অমিয় মাধব মৃত্যুর দিন পর্যন্ত ব্যবসা চালিয়ে যেতে লাগলেন। পেশা নির্বাচনে ছেলেদের উপর কখনো তিনি কোনো নিজের মতামত চাপিয়ে দেননি। তিনি ব্যবসার শ্রীবৃদ্ধির আশায় এলাহাবাদে বসবাস শুরু করলেন। পৈতৃক অর্থ নিয়ে ব্যবসা করে অমিয় মাধব মুনাফা করতে পারেননি। এটা কারেক্ট আনসার কি হবে আমরা দেখি। 96, এর মধ্যে ছেলেরা মানুষ হয়ে গিয়েছিল, যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। বড় ছেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিল, মেজো ছেলে উকিল, সেজো ছেলে ব্যবসাদার, ছোটটি সদ্য সরকারি চাকরিতে ঢুকেছে। অর্থাৎ একটি মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়েছে এক ডাক্তারের সঙ্গে, মিলিটারি ডাক্তার, ভালো অবস্থায়, যাই হোক। তো কথা হচ্ছে এখানে প্রশ্ন কি ছিল যে অমিয় মাধব
তার ছেলেদেরকে তার নিজের ইচ্ছা মতো পেশায় নিয়োগ করেননি, যে যার ইচ্ছা মতো, এই দেখুন, যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। ঠিক আছে, পেশাগত দিক দিয়ে ছেলে মেয়েদের যার যেটা ইচ্ছা তিনি নিজে কোনো বোঝা চাপাননি, যার যে ইচ্ছা সেই ইচ্ছায় তারা কি করেছিল, নিজে থেকে কাজ করেছিল। অ্যাকর্ডিং টু দিস অপশন কোনটা কারেক্ট আনসার হবে? এই দেখুন, পেশা নির্বাচনে ছেলেদের উপর কখনো নিজের মতামত চাপিয়ে দেননি, ছেলেরা তাদের নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো তারা তাদের পেশা নির্বাচন করেছিল, এটা কারেক্ট আনসার। যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব, এটা কোন শ্রেণীর বাক্য? 97। যখন আমরা কনসেপ্টের ক্লাস বলেছিলাম তখন বলেছিলাম যদি কোনো বাক্যে যখন তখন যে সে, যা তা, যেমন তেমন এই ধরনের শব্দ যদি থাকে তখন সেগুলা সংযোজক অব্যয় বা যোজক সর্বনাম যদি থাকে তাহলে সেগুলা হয়ে যাবে আমাদের কি জটিল বাক্য, যেটাকে সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম বলা হয়। তো এখানে দেখুন যাতা রয়েছে, যাতা, যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। যখন বৃষ্টি আসলো তখন বাইরে যাব, যখন স্কুলে স্যার আসলেন তখনই পড়ার কথা মনে পড়লো, যেমন তুমি ফল কর্ম করেছ তেমন তুমি ফল পাবে। এই যে যেমন তেমন, যখন তখন, যা ইচ্ছা, যা তাই, এই ধরনের সবগুলা যখন এই বাক্য থাকবে তখন সে যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আমাদের কি জটিল বাক্য। ক্লিয়ার স্যার? পূজা পার্বণ কোন সমাস? এটা আমরা দেখে নিই। 98 এর প্রশ্ন কি হবে? 98 পূজা পার্বণ, এটা পূজা এবং পার্বণ এটা হবে আমাদের দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? সমাসের ক্লাসও দেওয়া আছে, বাক্যের ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো পূজা পার্বণ হয়ে যাবে আমাদের কি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, ক্লিয়ার? এবার পরিমিত, পরিমিত শব্দটির বিশেষ্য রূপ কোনটি? 99 নম্বর প্রশ্ন থেকে বলেছে পরিমিত শব্দের আমাদের যদি বলি তাহলে এটার আমাদের কারেক্ট আনসার কোনটা হবে আমরা একটু দেখে নেব স্যার কারেক্ট আনসার কি হয়। পরিমেয়, পরিমিতি, পরিমাপ না পরিমার্জিত? তো বিশেষ্য বিশেষণ, এটা কারেক্ট আনসার আমাদের হবে পরিমিতি। তো বিশেষ্য থেকে কি করে বিশেষণ করতে হয় আর বিশেষণ থেকে কিভাবে বিশেষ্য করতে হয় পদ পরিবর্তনের সহজ পদ্ধতি আমরা দিয়েছি আমাদের চ্যানেলে, আপনারা দেখে না থাকলে দেখে নেবেন এবং যারা দেখেছেন তারা তো এই প্রশ্নের কারেক্ট আনসার অবশ্যই করতে পারছেন। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে কি পরিমিতি ইজ দ্য রাইট আনসার। এবার এতক্ষণ আমরা একটা গদ্যাংশ পড়লাম, এবার আমরা পড়বো একটা পদ্যাংশ কিংবা কবিতা অংশ। এবার আমরা একটা কবিতা পড়ব, নিচের কবিতাটুকু পড়তে হবে এবং কারেক্ট আনসার আমাদের দিতে হবে। তো প্রথমে আমরা কবিতাটা পড়ছি না, আমরা আগের মতো আমরা চলে যাব প্যাসেজে। ক্লিয়ার স্যার? পূজায় একটু কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ। কোয়েশ্চন নাম্বার 100। পুজোয় একটু কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ, এটাকে যদি আমি কথ্য ভাষায় বলি তাহলে তার সঠিক রূপ কি হবে? এবার দেখুন এখানে প্রশ্নে আছে একটু, একটু, তার মানে এখানে একটুটা যেখানে হবে এটা কারেক্ট আনসার হবে না, এটা হচ্ছে কাপড়, তো কাপড় হবে না, যেখানে কাপড় আছে এটা আমি কেটে দিলাম। ঠিক আছে স্যার? এখানে আছে দুঃখ, তো দুঃখ হবে না, অপশন নাম্বার 3 তে দুঃখ আছে, তার মানে অপশন নাম্বার 3টাও কাটলাম। তো এইভাবে তিনটা অপশন যখন কাটলাম তখন আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। পুজোয় একটা কাপড় দিতে না পারিনি, পূজায় একটা কাপড় কি ছিল, পুজোয় একটা কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ। ক্লিয়ার স্যার? বাতাস তুই আমার পুণ্যির গাছ ছুঁয়ে আসিস, উক্তিটিতে কিসের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে? তো এটা কবিতা একটু পড়ি না হলে বোঝা যাবে না। টাকার অভাবে বেটিটুর বিহা দিতে পারিনি, উত্তর প্রদেশের ছোড়া 500 টাকায় কিনে নিয়ে গেল, আজও কোনো খবর পাইনি জানটা যে কি করে, ঘর দূর ফাঁকা ফাঁকা মা লক্ষ্মী আছে কেমন করে, পূজায় একটা কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ, লাল পেরে চেয়েছিল কটা টাকার জন্য তোরে, ছেড়ে দিতে হলো বিদেশি বিবুয়ে, বাতাস তুই আমার পুণ্যের গাছ ছুঁয়ে আসিস। অর্থাৎ এখানে একজন ব্যক্তি উনি বলেছেন যে টাকার অভাবে তিনি তার মেয়ের বিয়ে দিতে পারেননি, তার জন্য তিনি উত্তর প্রদেশের একটি ছেলের কাছে তিনি তাকে 500 টাকায় বিক্রি করে দিয়েছেন
এখন এই মেয়েটা কেমন আছে কেমন না তিনি তার কোনো খোঁজ খবর তিনি কোনো কিছু জানেন না, তাই তার মনে অনেক দুঃখ লেগেছে। ঠিক আছে, তো ওই যে মেয়েকে কাছে না পাওয়ার যেটা বেদনা বা আর্তনাদ, তিনি বাতাসকে বলছেন যে বাতাস তুই যা, তুই আমার মেয়ের গাটা স্পর্শ করে আসিস, আমি তো আর আমার মেয়ের গাটা স্পর্শ করতে পারছি না, আমার মেয়ে কোথায় আছে কি করে আছে আমি তো আর কিছু খবর নিতে পারছি না, তুই গিয়ে আমার মেয়ের গাটা স্পর্শ করে আসিস। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কন্যার স্পর্শ পাওয়ার ব্যাকুলতা। ঠিক আছে, বুঝা গেল স্যার? পিতার অসহায় যে করুণ চিত্রটি এখানে ফুটে উঠেছে তার কারণ কি? 102। পতি বিয়োগের পর দ্বিতীয় বিবাহ না করার পশ্চাতাপ, দীর্ঘদিন মেয়ের হাতে রান্না খেতে না পারার দুঃখ, অর্থ অভাবের দরুন বিয়ে দিতে না পেরে মেয়েকে দুর্দশে বিক্রি করার যন্ত্রণা। রাইট অপশন, কারেক্ট আনসার 3। এইমাত্র আমরা যে কবিতাটা পড়লাম এতক্ষণে আমরা আনসারটা পেয়ে গেছি যে টাকার অভাব ছিল না, টাকার অভাব ছিল, অভাবের কারণে তিনি মেয়েটার বিয়ে দিতে পারেননি, তিনি 500 টাকায় উত্তরপ্রদেশের একটা ছেলের কাছে তাকে বিক্রি করে দিয়েছেন। তো মেয়েকে দুর্দশে বিক্রি করার যেটা যন্ত্রণা, এটাই ছিল পিতার অসহায়তার মূল করুণ চিত্র। 102। এবার দেখি একটা আমাদের অলংকারের একটা প্রশ্ন এসেছে। হৃদয়খানা রাত্রির আকাশের মতো তোলপাড় করে উদ্ধৃতিটিতে কোন অলংকার প্রয়োগ করা হয়েছে? স্ল্যাশ, উপমা, অনুপ্রাস না যমক? হৃদয়খানা রাত্রির আকাশের মতো তোলপাড় করে, এখানে আমার হৃদয়টাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? রাত্রের আকাশের মতো। তো দুইটা বিজাতীয় বস্তুর মধ্যে যখনই তুলনা করা হয় তখন সেটা উপমা অলংকার হয়। আমরা অলংকারের ক্লাসে বলেছি যখনই দুইটা বিজাতীয় পদার্থের মধ্যে বা বস্তুর মধ্যে যখনই তুলনা করা হবে, এখানে হৃদয়খানা রাত্রির আকাশের মতো তোলপাড় করে, আমার যেটা মনের হৃদয়টাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? রাত্রির আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে। সুতরাং যখনই এই দুইটা বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা বুঝাবে তখনই সেটা উপমা অলংকার হয়ে যাবে। বাবা কি রাঁধবো চাল বাড়ন্ত, এখানে বাড়ন্ত শব্দের অর্থ কি? আমরা একটু দেখি। মামুরা মেয়ে গোবর ঝুড়ি নামিয়ে রেখে হেসলে, আসতিস বাবা কি রানবো চাল বাড়ন্ত, খুদটুকু যা রাঁধছিস একেবারে অমৃত, বুড়া বয়সে ভগবান আমায় কত দুঃখ দিলে। অর্থাৎ এখানে মেয়েটা বলছে যে বাবা কি রানবো, ঘরে তো চাল প্রায় নাই, ঘরে চাল নাই, তো তাই বলছে যে বাবা কি রাঁধবো চাল বাড়ন্ত, যেটুকু খুদ ছিল সেইগুলাই তো রাঁধতে হবে, খুদটুকু যা রাঁধছিস একেবারে অমৃত। খুদ যেগুলো রান্না হয়েছিল তুমি খুদ যেগুলো রান্না করেছিল, তো চাল নাই, চালের অভাবে সে কি করেছিল? খুদ রান্না করেছিল, যে সেই ক্ষুধার অভাবের তাড়নায় সেই খুদটুকু তার কাছে অমৃত সম লাগছে। সুতরাং এখানে বাড়ন্তের শব্দের অর্থ হচ্ছে প্রায় শেষ বা নাই, নাই অর্থে ব্যবহৃত হয়েছে, বাড়ন্ত মানে নাই। তো এখানে নাই ধরনের কোনটা অপশন আছে আমরা দেখি। পর্যাপ্ত মানে অনেক আছে, এটা হবে না। একটু জুম আউট করি। আচ্ছা, পর্যাপ্ত মানে অনেক আছে, অপর্যাপ্ত কথা নাই। যথেষ্ট মানে অনেক আছে, এটা হবে না। কারেক্ট আনসার নিঃশেষিত মানে নাই, প্রায় শেষ। বাবা কি রানবো চাল বাড়ন্ত মানে একদম নাই, যা ছিল খুদেই রান্না করেছি, বাস শেষ। কবিতাটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? 105। এটা তো আপনারা এতক্ষণে দিয়ে দিয়েছেন। কন্যার মৃত্যুতে পিতার মানসিক চাপ, মৃত্যু হয়েছে কিনা না সেটা আমরা জানি না। কন্যার দূরদেশে বিয়ে দেওয়ায় বিয়ে তিনি দেননি, তিনি কন্যাকে দূরদেশে বিয়ে দিতে পারেনি, তিনি কি করেছেন? বিক্রি করেছেন। পত্নীর মৃত্যুতে আছে সেরকম কোনো কথা দেখতে পাই না। তো কারেক্ট আনসার দৈন্য দায়ে কন্যা বিক্রি করতে বাধ্য পিতার হাহাকার। তিনি কন্যাকে বিয়ে দেননি, তিনি কন্যাকে 500 টাকা বিক্রি করেছিলেন, যেটা কবিতায় আমরা দেখেছিলাম। আবার একবার আপনাদের দেখিয়ে দেই। এই দেখুন, টাকার অভাবে বেটিটুর বিহা দিতে পারেনি মানে বিয়া দিতে পারেননি, উত্তর প্রদেশের চূড়া 500 টাকায় কিনে নিয়ে গেল, সে কিনে নিয়ে গেল, অর্থাৎ তিনি বিক্রি করে দিয়েছেন। ঠিক আছে, ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার আমরা একটা প্যাসেজ এবং একটা কবিতা আমরা দেখে নিলাম, সারলাম। এবার আমরা দেখব এইটার প্যাডাগজিগুলা। সংশোধনমূলক শিক্ষণ কাদের জন্য? 106। তো প্যাডাগজির প্রশ্নগুলো আপনারা সলভ করুন, আমি জানি না ভাই। কারেক্ট আনসার আপনারা করুন কমেন্ট বক্সে, খুব তাড়াতাড়ি করুন। 106 প্যাডাগজির প্রশ্ন, এইগুলো আপনারা সলভ করুন। সামনে রয়েছে প্রশ্ন, কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে সঙ্গে আপনারা কারেক্ট আনসার দিতে চলুন, এটা আপনাদের প্র্যাকটিস হতে চলেছে। সেই শিক্ষিকাদের জন্য
শিক্ষার্থীদের ভাষা শিখনে যাদের শিক্ষণ প্রণালী আধুনিকীকরণের প্রয়োজন, শিক্ষার্থীদের এবং শিক্ষিকাদের উভয়ের জন্য যাদের শিক্ষণ পদ্ধতির অনুধাবন, আধুনিকীকরণ এবং উন্নতি সাধনের প্রয়োজন, ভাষা পরীক্ষায় অধিক মান অর্জন আমরা করি না, শিক্ষার্থীদের জন্য যাদের ভাষা শিখনে বিশেষ ক্ষেত্র কোনো কিছু নয়, এবং সেই শিক্ষিকাদের জন্য, শুধুমাত্র শিক্ষিকাদের জন্য নয়, সংশোধনমূলক শিক্ষণ হয় বোথ দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট। টিচারদের জন্য সংশোধনমূলক শিক্ষণ দরকার আছে এবং ছাত্রের জন্য দরকার আছে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 2, শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য এই সংশোধনমূলক শিক্ষণটা দরকার, কারণ যাদের শিক্ষণ পদ্ধতির যে অনুধাবন করা, আধুনিকীকরণ করা এবং উন্নতি সাধন করার প্রয়োজন। টিচারেরও উন্নতি করার প্রয়োজন আছে, ছাত্রেরও প্রয়োজন আছে। ক্লিয়ার স্যার? কোয়েশ্চেন নাম্বার 107, এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং একুইশন থেকে এসেছে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জানি আপনারা কারেক্ট আনসার করবেন দেখা মাত্র। তো এবার কারেক্ট আনসার 107, প্রত্যেকের কারেক্ট আনসার আমি কমেন্ট বক্সে চাই। কারেক্ট আনসার কি হতে পারে? ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার নাম ছিল শ্রেয়া। সে পাঞ্জাবের জলন্ধর থেকে তামিলনাড়ুর মাদুরাইতে গেল, কারণ তার বাবা বদলি হয়ে গেছে। আচ্ছা, সে পাঞ্জাবি ভাষাকে মাতৃভাষা বলে জানে। তো পাঞ্জাবি তার মাতৃভাষা, তো তার মানে এখানে আমি দুটা কলম লিখে দিই। এটা হচ্ছে শিখন, আর এটা হচ্ছে অর্জন। ক্লিয়ার স্যার? এদিকে অর্জন, এদিকে শিখন। তো পাঞ্জাবি তার মাতৃভাষা, তার মাতৃভাষা মানে অর্জনগত ভাষা হয়, তার মানে PUN, পাঞ্জাব। আমি এখানে পাঞ্জাব লিখে দিই। তো পাঞ্জাব হচ্ছে তার অর্জনগত ভাষা। ক্লিয়ার স্যার? পাঞ্জাবি ভাষাকে মাতৃভাষা বলে জানে। ঠিক আছে? তো মাতৃভাষা মানে কি? অর্জনগত ভাষা। সে বিদ্যালয়ে ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে অধ্যয়ন করেছে। দ্বিতীয় ভাষা মানে ভাষা শিখন, এখানে ভাষা শিখনের ক্ষেত্রে আমি ইংরেজি আনতে পারি। ক্লিয়ার? সে তার প্রতিবেশীর কাছ থেকে তামিল বলতে এবং পড়তে জানে। সে তার প্রতিবেশীর কাছ থেকে তামিল শিখেছে, সে স্কুলে যায় নাই, সে তার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে সে তামিল ভাষাটা শিখে নিয়েছে। তার মানে এই যে পরিবেশ থেকে অটোমেটিক্যালি যদি কোনো ভাষা আমার মধ্যে চলে আসে, তখন সেটা ভাষা অর্জনের মধ্যে চলে আসবে। তো তামিল, এখানে তামিল, তো তামিলটা তার কি হয়ে গেল? ভাষা অর্জন হয়ে গেল। এখন তার জানা ভাষাগুলিকে ভিত্তি করে নিচের কোন বিবৃতিটা সত্য? তো ভাষা অর্জন, পাঞ্জাবি এবং তামিল হচ্ছে ভাষা অর্জন। অপশন নাম্বার 4 দেখুন আছে, তার পাঞ্জাবি এবং তামিল ভাষা অর্জনের মধ্যে আসে, আর ইংরেজিটা ভাষা শিখনের মধ্যে আছে। আমি যেভাবে ডায়াগ্রাম বানিয়েছিলাম, ডায়াগ্রাম মতো মিলছে? ইয়েস স্যার। পাঞ্জাবি এবং তামিল তার ভাষা অর্জন, আর ইংরেজি ভাষা শিখনের মধ্যে আসছে। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি বিস্তৃত পঠনের উদ্দেশ্য নয়? অর্থাৎ এক্সটেন্সিভ রিডিং এর উদ্দেশ্য নয় বলেছে। দেখি, এক্সটেন্সিভ রিডিং বা বিস্তৃত পঠনের উদ্দেশ্য নয়। 108, রিডিং ফর এক্সট্রাপোলেশন, অর্থাৎ কোনো কিছু জ্ঞাত তথ্য থেকে অজ্ঞাত মানে ভালো করে পড়ার জন্য বিস্তৃত করতে হয়, আনন্দের জন্য পড়া বা উপলব্ধিমূলক পড়া এগুলা, কিন্তু ব্যাকরণ শিখনের জন্য পড়াটা আমাদের এক্সটেন্সিভ রিডিং নয়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। এক্সটেন্সিভ রিডিং মনে রাখবেন, আমরা বিশেষ করে প্লেজারের জন্য পড়ি, আনন্দ দেওয়ার জন্য, উপলব্ধি করার জন্য পড়ি, অ্যাপ্রিসিয়েশন, এবং এক্সট্রাপোলেশনের জন্য পড়ি, অর্থাৎ জ্ঞাত তথ্যাদি দ্বারা অজ্ঞাত তথ্য নিরূপণমূলক পঠন। অর্থাৎ যা জানি তা থেকে আমরা যে জানি না জিনিসটা যত ভালো করে ডিপলি পড়বো, তত আমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারবো। জানার যেটা উৎসাহ থাকে, উৎসাহ নিয়ে যে আমরা পড়াটা পড়ি, এটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। উৎসাহ নিয়ে পড়ি, যার জন্যই তো আমাদের আনন্দ লাগে, তাই না? তো কারেক্ট আনসার এখানে হবে কোনটা উদ্দেশ্য নয়? তো এখানে ব্যাকরণ শিখনের জন্য পঠন, এটা আমাদের উদ্দেশ্য নয়। শিক্ষণের একটি পদ্ধতি যাতে একজন শিক্ষিকা এবং 4 জন শিক্ষক পৃথক পৃথক ভূমিকা সম্পন্ন একটি সহযোগী শিক্ষণ দল গঠন করে। একজন শিক্ষিকা এবং 4 জন ছাত্র মিলে পৃথক পৃথক ভূমিকা নিয়ে তারা কি করছে? একটা সহযোগী শিক্ষণ দল তৈরি করছে। পাঠটির বিষয়ের উপর সংলাপ গঠন করা হয়, যা পারস্পরিক সহযোগীমূলক পরিস্থিতি সৃষ্টি করে যাতে পঠন বোধগম্যতার উন্নতি সাধন হয়। এই পদ্ধতিকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চেন নাম্বার 109। আমি গতকালকে যে কনসেপ্টের ক্লাস দিয়েছিলাম, এখানে আমি বলেছিলাম এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি, আপনারা যারা গতকালকের এই যে ভাষা নিয়ে যে ক্লাসটা দিয়েছিলাম, ম্যারাথন ক্লাস, এটা যারা দেখেছেন 100% কারেক্ট আনসার করতে পারবেন। এটা কারেক্ট আনসার হচ্ছে রেসিপ্রোকাল টিচিং।
ক্লিয়ার? রেসিপ্রোকাল টিচিং। স্ট্রাকচার হবে না, মডেল হবে না, গ্রামার মতো হবে না, অর্থাৎ পৃথক পৃথক দলগত শিখন যাকে বলা হয়, গ্রুপ স্টাডি। যখন এই গ্রুপ স্টাডি বা দলগত শিখন, একজন শিক্ষিকা শিক্ষক একে অপরকে শেখাচ্ছে, এটাকে আমরা রেসিপ্রোকাল টিচিং বলতে পারি। 110 ইয়েস ভাই, এটা কনসেপ্ট কিন্তু আপনাদের দেওয়া আছে, বিআইসিএস এবং সিএলপি, এই দুটার বেসিক কনসেপ্ট আপনাদের আমরা দিয়েছি, আমরা অ্যাপে অলরেডি আপলোড করা আছে। যে ভাষা আমরা দিনের পর দিন মৌখিক সাধনে ব্যবহার করি সেটি কি নামে পরিচিত? মৌখিক সংযোগ সাধনে। ইয়েস, 110। আমরা কনসেপ্ট ক্লাস একদম এত ইজি ভাবে এটা দিয়েছি, মানে দেখা মাত্র কারেক্ট আনসার হবে আপনাদের। এবার যদি একটা বার যদি এবার বলি, তো আপনারা যারা আছেন সবার মনে থাকবে। আমরা দৈনন্দিন দিন যাপন কালে, অর্থাৎ প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় ব্যবহারে আমরা যে সকল ভাষা ব্যবহার করি, যেমন আজকে আমি দোকানে গেলাম, দোকানদারের সঙ্গে কথা বললাম, ঘরে মায়ের সঙ্গে কথা বললাম, বাবার সঙ্গে কথা বললাম, এই যে দৈনন্দিন সংযোগ বা ডেইলি লাইফ কানেক্টিভিটি, যতগুলো আমি যে সকল কথাবার্তা বলি, সবগুলো হচ্ছে প্রাথমিক ব্যক্তিভিত্তিক সংযোগ সাধন দক্ষতা, যাকে বিআইসিএস বা বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল বলা হয়। আর কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেগুলো পাঠ্যপুস্তকগত, পাঠ্যপুস্তক থেকে আমি দেখে দেখে পড়লাম, পাঠ্যপুস্তকের একটা গল্প আমি পড়লাম, দ্যাট ইজ কল্ড, বা বিদ্যালয়ে আমি বইটা পড়লাম, দ্যাট ইজ কল্ড সিএএলপি। বাকি আমি ঘরে যত সব কথাবার্তা বলি, দোকানদারের সঙ্গে যত সব কথাবার্তা বলি, সবগুলা বিআইসিএস। তো এখানে বলেছে আমরা যে দিনের পর দিন, অর্থাৎ প্রত্যেক দিন আমরা যে সকল মৌখিক সংযোগ সাধন করি, সেগুলা সবগুলা বিআইসিএস নামে পরিচিত। ক্লিয়ার? একজন শিক্ষার্থী সংবাদপত্রের সংবাদগুলি পড়ে একটা বিশেষ তথ্য জানতে চাইছিলেন, এই পঠন কি নামে পরিচিত? বলুন স্যার, বলুন এই রিডিংটা কি ধরনের রিডিং? সংবাদপত্র আপনি পড়তে যাচ্ছেন এবং সংবাদপত্রে একটা বিশেষ তথ্য আপনি জানতে চাইছেন, এটা কি নামে পরিচিত? 111। আমরা সবাই মোটামুটি মোবাইল চালাই, মোবাইল চালাই না এমন তো নাই। ধরে নিন আমার কাছে একটা ফাইল আছে, আমার কাছে একটা পিডিএফ ফাইল আছে। ক্লিয়ার স্যার? আমার কাছে একটা পিডিএফ ফাইল আছে, পুরো সম্পূর্ণ আমার মোবাইল আছে, মোবাইলে আমার ডকুমেন্ট আছে 1000টা। ধরে নিই আমার ডকুমেন্ট এজ এ পিডিএফ হিসাবে আমার কাছে পিডিএফ আছে 1000টা পিডিএফ আছে, ঠিক আছে? তো আমার একটা নির্দিষ্ট পিডিএফ এর দরকার, আমি নির্দিষ্ট পিডিএফ এর, আমার একটা নির্দিষ্ট মাত্র পিডিএফ এর দরকার। এই পিডিএফটার নাম হচ্ছে, ধরে নেই, বেঙ্গলি গ্রামার। আমার কাছে অনেক পিডিএফ আছে, তার মধ্যে একটা পিডিএফ আমি সেভ করে রেখেছিলাম যার নাম ছিল বেঙ্গলি গ্রামার, যার নাম ছিল বেঙ্গলি গ্রামার নামে পিডিএফ। এবার আপনি কি করবেন? এই 1000টা পিডিএফে আপনি খুঁজবেন যে বেঙ্গলি প্যারাগজিটা কোথায় আছে। আপনি কি করবেন? কম্পিউটারে বা মোবাইলে আপনি জিনিসটাকে সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন বেঙ্গলি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আপনি খুঁজছেন। কম্পিউটার যখন কোনো কিছু খুঁজে, যেমন আমরা মোবাইল, এসপর মোবাইলে যখন আমরা আমাদের মোবাইলে ভাইরাস আছে কিনা না সেটা জানার জন্য আমরা কি করি? মোবাইলটাকে স্ক্যান করে, স্ক্যানিং এর মাধ্যমে কি হয়, মোবাইলের যে স্ক্যানিং সফটওয়্যার আছে এটা দিয়ে সে খোঁজাখুঁজি করে যে কোথাও কোনো ভাইরাস লুকিয়ে আছে কিনা না। সেটা আমরা কিসের মাধ্যমে করি? স্ক্যানিং এর মাধ্যমে। ঠিক সেম টু সেম, যদি আমরা যে কোনো কিছু থেকে যদি আমরা কোনো একটা বিশেষ তথ্য জানতে চাই, তখন সেটা হচ্ছে স্ক্যানিং। আরও যদি আমরা এই ভাষায় যদি বলি, তাহলে বলবো আপনি একটা সংবাদপত্রে এজ এ, আপনার নাম হচ্ছে অরুণ মশাই, আপনার নাম হচ্ছে অরুণ, আপনি কি করছেন? আপনি আপনার ব্যাপারে একটা সংবাদপত্র আপনি আগের দিন পাঠিয়েছেন, যেখানে সংবাদ ছাপা হয় এখানে পাঠিয়েছেন আপনি রিপোর্টারের মাধ্যমে, যে আগামীকাল আমার এই নিউজটা আসা চাই। পরের দিন সকাল পেপার আসা মাত্রই আপনি কোনো কিছু না, আপনি পেপার নিয়েছেন, শুধুমাত্র আপনি খুঁজছেন যে আমার নিউজটা কোথায় আছে, এই অরুণ সম্বন্ধিত যে নিউজ এটা কোথায় আছে, আপনি ছোটাছট এই জিনিসটা খালি খুঁজতে যাচ্ছেন, তার মানে আপনি স্ক্যান করছেন, দ্যাট ইজ কল স্ক্যানিং। ক্লিয়ার স্যার? মাধ্যমিক স্তরের একজন শিক্ষিকা একটি ছোট্ট পাঠ বা ছোট গল্প দিলেন,
মাধ্যমিক স্তরের একজন শিক্ষিকা কি করলেন, তিনি একটা পাঠ কিংবা একটা ছোট গল্প দিলেন এবং পাঠটি পড়তে বললেন এবং দৃষ্টিভঙ্গি ও বিচারের দিক থেকে পাঠটির অর্থ এবং ধারণা আলোচনা করতে বললেন। তিনি বললেন যে আজকের এই দৃষ্টিভঙ্গি এবং বিচারের দিক দিয়ে এই পাঠটার অর্থ কি, পাঠটা তুমি পড়ো, পাঠটা পড়ে এই পাঠের যেটা অর্থ সেটা কি তোমরা আলোচনা করো। এতে শিক্ষার্থীর কিসের বিকাশ ঘটতে পারে? ক্রিটিক্যাল প্যাডাগজি, ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ডেভেলপমেন্ট, হাইয়ার অর্ডার ল্যাঙ্গুয়েজ স্কিল না ক্রিটিক্যাল লিটারেসি স্কিল? এটা কারেক্ট আনসার হবে। তিনি পাঠের যেহেতু অর্থ বোঝাতে চাইছেন তাই এটা কারেক্ট আনসার হবে জটিল স্বাক্ষরমূলক দক্ষতা বা ক্রিটিক্যাল লিটারেসি স্কিল। সে পড়ে কতটুকু স্বাক্ষর হলো বা কতটুকু বুঝতে পারলো, যদি সে ভালো করে বুঝতে পারে তবেই সে আমাকে বুঝাতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? তো বিচারের দিক থেকে পাঠের অর্থ এবং ধারণা আলোচনা করতে বলা যখন হবে তখন সেটা জটিল সাক্ষরতামূলক দক্ষতা হয়ে যাবে। শিক্ষণ ব্যাকরণে বিকাশমুখী জ্ঞান হলো। তো বিকাশমুখী জ্ঞানটা আসলে কি? ব্যাকরণে বিকাশমুখী জ্ঞানটা কি? ব্যাকরণগত বিষয় সম্পর্কে জ্ঞান, ব্যাকরণের বিষয়গত নিয়মগুলি জানা, ভাষা এবং তার সংস্কৃতি জানা, কিভাবে ব্যাকরণের প্রশ্ন করতে হবে তা জানা। তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4, কিভাবে ব্যাকরণের প্রশ্নগুলা করতে হয় তা জানা। শিক্ষণ ব্যাকরণে বিকাশমুখী জ্ঞান যদি বলি তাহলে এটা হবে কিভাবে ব্যাকরণের প্রশ্ন করতে হয় যদি আমরা জানি তাহলে আমাদের ডেভেলপমেন্টাল নলেজ হবে, বিকাশমূলক জ্ঞান হবে। নিচের কোনটি ত্রিভাষা নীতির ক্ষেত্রে সত্য? তো ত্রিভাষা নীতির ক্ষেত্রে সত্য কোনটা ভাই? মাতৃভাষা তো থাকবে, মাতৃভাষা থাকতে হবে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 4, মাতৃভাষা কিংবা গৃহের ভাষা কিংবা প্রথম ভাষা রূপে আঞ্চলিক ভাষা আমার থাকতে হবে। ইংরেজি অথবা হিন্দি অথবা গৃহের ভাষা সেরকম কথা নয়। মাতৃভাষা অথবা গৃহের ভাষা অথবা প্রথম ভাষারূপী আমার আঞ্চলিক ভাষা কিন্তু থাকতেই হবে। সুতরাং এই ক্ষেত্রে ত্রিভাষা নীতির ক্ষেত্রে এটা হবে 100% কারেক্ট আনসার। একজন ভাষা শিক্ষিকা ইংরেজিতে একটি গল্প বললেন, ভালো কথা তিনি বললেন, এবং শিক্ষার্থীদের তাদের যে ভাষা জানা রয়েছে সেই ভাষায় এবং তারপর ক্লাসে যে ভাষা ব্যবহৃত হয় সেই ভাষায় গল্পটি বলার জন্য দলবদ্ধ হয়ে কাজ করতে বললেন। কি বললাম, প্রশ্নটা আবার পড়ি। একজন ভাষা শিক্ষক কি করলেন, ইংরেজিতে একটা গল্প বললেন, শিক্ষার্থীদের তাদের যে ভাষা জানা রয়েছে সেই ভাষায় এবং তারপর ক্লাসে যে ভাষা ব্যবহৃত হয় সেই ভাষায় গল্পটি বলার জন্য দলবদ্ধ হয়ে কাজ করতে বললেন। যে প্রথমে আমি ইংরেজিতে গল্প বললাম, এটা তুমি যে ভাষাটা জানো ওই ভাষায় গল্পটা বলো এবং তারপর ক্লাসে যে ভাষাটা ব্যবহৃত হয়েছে ওই ভাষায় গল্পটা বলো। এটা হচ্ছে বহুভাষিক পদ্ধতি, বহুভাষা শিক্ষণ, ভাষা অর্জন না ভাষান্তরীকরণ? ভাষান্তরীকরণ, কারেক্ট আনসার 115। এটাকে বলা হবে ভাষান্তরীকরণ। এক ভাষায় তো বলা হয়েছে তারপর সেখানে ভাষাগুলো পরিবর্তন করা হচ্ছে, ভাষা ট্রান্সফার করা হচ্ছে, ট্রান্সফার অফ ল্যাঙ্গুয়েজ। প্রথমে ইংরেজিতে গল্প একটা বলা হয়েছে, তারপর তার যে ভাষাটা জানা আছে ওই ভাষায় বলবে, তারপর ক্লাসে যে ভাষা ব্যবহৃত হয় ওই ভাষায় গল্পটা বলবে। তো এখানে অনেকগুলা ভাষা আছে, সুতরাং ট্রান্সফার অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে। কোচিকোডিতে একটি বিশেষ জনজাতির বলা মালায়ালম সেই একই জায়গার অন্যান্যদের বলা মালায়ালম থেকে কিছুটা ভিন্ন। সেই বিশেষ জনজাতির বলা মালায়ালম কি নামে পরিচিত? কি বলেছে, কোজিগুডি একটা জায়গার নাম, ওই জায়গায় বিশেষ একটা জনজাতির ভাষা হচ্ছে মালায়ালম। সে একই জায়গায় অন্যান্যদের বলা মালায়ালম থেকে কিছুটা একই জায়গা রয়েছে। তো একই জায়গা বা একই অঞ্চলের
যে মালায়ালাম রয়েছে অঞ্চলের ধরেন এটা একটা গ্রাম বা অঞ্চল, তো এটার ওই সাইড এবং ওই সাইড, ওই দিকের মানুষগুলো এক ধরনের কথা বলে, ওই দিকের মানুষগুলো আরেক ধরনের কথাবার্তা বলে। তো এই যে দুই ধরনের কথাবার্তা বলা যে ডিফারেন্স, যে এটার আসল উদ্দেশ্য কি? দুইটা পৃথক ভাষা, মোটেই না দুইটা পৃথক ভাষা, দুইটাই তো মালায়ালাম। দুই ধরনের মালায়ালাম না ভাই, দুই ধরনের মালায়ালাম হতে পারে না। মালায়ালামের আঞ্চলিক উচ্চারণ নীতি, আর একই অঞ্চলে একই জায়গাতে বলা হয়েছে, তো একই জায়গায় মানে একই অঞ্চল, তার মানে এটা হচ্ছে না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2, মালায়ালামের সামাজিক উচ্চারণ নীতি। ওই যে দুই ধরনের যে দল আছে, দুই ধরনের যে সামাজিক উচ্চারণ, ওই সমাজের মানুষ ওই ধরনের উচ্চারণ করে, আর ওই সমাজের মানুষ ওই ধরনের ভাষাটাকে উচ্চারণ করে, যার কারণে এই সামাজিক উচ্চারণের কারণে ভাষার যেটা শুনতে দুই ধরনের মনে হয়, বা আসলেই সেটা দুই ধরনের। আন্তর্ভাষিক শনাক্তকরণ কি? ইন্টারলিঙ্গুয়াল আইডেন্টিফিকেশন কি? ইন্টারলিঙ্গুয়াল আইডেন্টিফিকেশন কি? আন্তর্ভাষিক শনাক্তকরণটা কি? তো এটা কারেক্ট আনসার আমি বলে দিই আপনাদের। শিক্ষার্থীর বিচার যে স্থানীয় ভাষার কিছু বৈশিষ্ট্য এবং লক্ষ্য ভাষার কিছু বৈশিষ্ট্য সদৃশ থাকবে, অর্থাৎ স্থানীয় ভাষার যে বৈশিষ্ট্য এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ এবং টার্গেট ল্যাঙ্গুয়েজের যেটা বৈশিষ্ট্য, এগুলা যেখানে সিমিলারিটিস থাকবে, মিল থাকবে, তো এটাকে বলা হবে আন্তর্ভাষিক শনাক্তকরণ। ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, দেখুন নিচের শিখন কার্যটি বিভিন্ন দলের শিক্ষার্থীদের দেওয়া হলো। নিচে একটা কার্য দেওয়া হলো, কার্যটা বিভিন্ন দলের শিক্ষার্থীদের দেওয়া হলো। খুঁজে বের করো এই অভিধান শিখন কর্ম কি নামে পরিচিত। খুঁজে বের করো। তো শব্দ এবং ভাব প্রকাশ সব শব্দগুচ্ছ খুঁজে বের করো যা প্রদত্ত শব্দগুলির সঙ্গে জড়িত। পরিবার, সম্পর্ক, অনুভূতি, এগুলা শব্দগুচ্ছের সঙ্গে, না গুচ্ছ শব্দ তালিকার সঙ্গে, না শব্দ জালের সঙ্গে, নাকি শব্দ মূলের সঙ্গে পরিচিত সম্পর্কিত? সেটা কোনটার সঙ্গে সম্পর্কিত? 118। খুঁজে বের করো এই অভিধান শিখন কর্মটা কি নামে পরিচিত। তো এটা এখানে পরিবার, সম্পর্ক এবং অনুভূতি, সেটা শব্দ মূল বা ধাতু সংক্রান্ত শব্দ তালিকা, অর্থাৎ থ্যামেটিক ভোকাবুলারি বলতে পারি। কারেক্ট আনসার অপশন নাম্বার 4। সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা জুড়বদ্ধ কার্য প্রক্রিয়ায় আয়োজন করলেন, যাতে জুড়গুলিকে 10টি বাক্যে সমন্বিত একটি গল্প দেওয়া হলো। জুড়ের একজন প্রথম বাক্যটি জুড়ে পড়বে, জুড়ের অন্যজন সেই বাক্যটি লিখবে। কি করলেন তিনি? জুড়বদ্ধ কার্য মানে দুইজন করে তিনি জুড়া বেঁধে দিলেন, জুড়া দুইজন করে করে দল বেঁধে দিলেন। তো একজন কি করবে? জুড়ে পড়বে, আরেকজন কি করবে? লিখবে। এই দলের এ যদি জুড়ে পড়ে তাহলে সে কি করবে? লিখবে। এরপর জুড়ের অন্যজন বাক্যটি জুড়ে পড়বে এবং জুড়ের প্রথমজন সেই বাক্যটি লিখবে। এই রূপে জুড়গুলি পুরো গল্পটি সম্পূর্ণ করবে। তো পরবর্তীতে তারা তাদের লেখার সাথে প্রদত্ত মূল ধারণাটি পাঠের তুলনা করবে। এই প্রক্রিয়াটা কি নামে পরিচিত? এটা তারা কি করছে? একজন পড়ছে আর একজন লিখছে, অর্থাৎ শুনে শুনে যে লেখা। আমরা আগে ডিকটেশন বলতাম না, যে ছাত্ররা আমরা যখন পড়তাম তখন শ্রুতি লিখন হতো। এখন তো শ্রুতলিপি নাই। আগে আমরা শ্রুতলিপি বলতাম, শ্রুত লিখন নয়, আমরা বলতাম শ্রুতলিপি আর পঠন। শ্রুতলিপি মানে কি? একটা প্যারাগ্রাফ, আমাদের শিক্ষক মশাই, আমরা গুরুজি বলতাম, তো উনি কি করতেন? একটা প্যারাগ্রাফ উনি বলতেন, জুড়ে জুড়ে উনি বলতেন, এবং আমরা কি করতাম? উনি যা বললেন আমরা লিখতাম। আমার ক্লাসে একটা ছাত্র ছিল, সে তো স্যার একটা আমাদের গুরুজি একটা লাইন বলে, তিনি বলেন দাড়ি, ঠিক আছে দাড়ি, তো দাড়ি বলে সে এইভাবে দাড়ি লিখে দেয়। তারপর তিনি একটু গিয়ে বলতেন কমা, তো তখন সে এইভাবে কমা লিখে দেয়। তখন সে জানতোই না যে কমা মানে এই ধরনের বসাতে হয়, দাড়ি মানে এই ধরনের বসাতে হয়। তো এই ধরনের মজা করতাম আর কি। তো এটা হচ্ছে শ্রুতলিপি বা শ্রুতি লিখন। তো এখানে একজন বলছে আরেকজন লিখছে, তার মানে এটা পারস্পরিক শ্রুতি লিখন। একজন বলছে আরেকজন লিখছে, আবার সে বিপরীত দিকে সেই অপরজন বলছে আর ওইজন লিখছে, তার মানে পারস্পরিক শ্রুতি লিখন। ক্লিয়ার স্যার? নিচের কোনটি সাংকেতিক ভাষার ক্ষেত্রে সত্য নয়?
সাংকেতিক ভাষা একটা স্বাভাবিক ভাষা। ইয়েস, সাইন ল্যাঙ্গুয়েজ একটা সাধারণ ভাষা। সাংকেতিক ভাষায় কোনো ব্যাকরণ নাই। ব্যাকরণ আছে ভাই, তার মানে এটা ভুল, এটা সত্য নয়। কারেক্ট আনসার অপশন নাম্বার 2। সাংকেতিক ভাষার একটা, প্রত্যেকটি ভাষার একটা ব্যাকরণ আছে। তো সাংকেতিক ভাষার একটা ব্যাকরণ নাই বলেছে, তার মানে এটা সত্য নয়। তার মানে এই ক্ষেত্রে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা এই সম্পূর্ণ প্রশ্নপত্র সলভ করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে ভাই? আপনারা শেয়ার করলে মোটিভেট পাই। ক্লাসটাকে একটা ধুম করে একটা লাইক করে দিন এবং একটা শেয়ার করে দিন। পরবর্তীতে এই ধরনের আরো ক্লাস আপনারা অতি শীঘ্র দেখতে পাবেন। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কোন ইয়ারের প্রশ্ন আপনি পাননি বা আপনি পেতে চান। ক্লিয়ার? কমেন্ট বক্সে কোন ইয়ারের, আমরা অনেকগুলা দিচ্ছি আপনাকে, তো যেহেতু সময় কম হয়ে গেছে, তো কোন ইয়ারের প্রশ্নটা আপনার খুব ইম্পর্টেন্ট, যে আপনারা লিখবেন যে পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, কোন ইয়ার এবং কোন পেপার এবং কোন ল্যাঙ্গুয়েজ মেনশন করে দেবেন। আপনি কমেন্ট করার 2-1 দিনের মধ্যে আমরা ভিডিও পাবলিশ করে দেব বানিয়ে। আমার সবকিছু আছে, আপনি বলবেন, সঙ্গে সঙ্গে চট করে আমরা ভিডিওটা বানিয়ে আপনাদের দিয়ে দেব। ক্লিয়ার? তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে প্রত্যেকদিন রাত 9টায় আপনারা থাকবেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা এই ধরনের একটা ক্লাস ডিসকাশন করব। জয় হিন্দ।